এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোর কিছু বলার না থাকলে আমি তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, তার অ্যান্সার দিবি। অরিত্রিকা কিছুটা ভরকে যায়। সারহান ভাই তাকে কি এমন প্রশ্ন করবে হঠাৎ? সামনে দণ্ডায়মান মানুষটির দিকে পিটপিট করে তাকে অস্ফুট স্বরে বলে, কি প্রশ্ন? রুহানের পুরো ডিটেলস দে। রুহান? কোন রুহান? আমি চিনি কোনো রুহান ফুয়ানকে? রুহানকে চিনিস না? সারহানের দৃঢ় সন্দেহ বাতিক স্বর। অরিত্রিকা উসখুস করে ঢোক গিলে বলল, না, চিনি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করে এবং তোর গুণধর বেস্টফ্রেন্ড রুহানের কথা বলছি। কিছু মনে পড়েছে? অরিত্রিকা চোখ কুচকে সারহানের দিকে তাকায়, যেন ধরা পড়া কোনো অপরাধী। মুহূর্তে মুখ শুকিয়ে চুপসে যায়। আতঙ্কে দুই হাত বারবার কসলাতে থাকে। উদ্বেগে তার পেটের ভেতর অস্বস্তিকর গুঞ্জন ওঠে। এই হাড় কাঁপানো শীতের রাতে সারহান ভাই তার জীবনে দাও দাও করে আগুন ধরিয়ে দিলেন। এখন সে কোথায় যাবে? কি করবে? কোন দিকে দিয়ে পালাবে? হে কোন মহা বিপদে সে জড়ালো। নিশ্চয়ই রুহানের গোটা বংশ পরিচয় সারহান ভাই এখন পর্যন্ত খুঁজে বের করে ফেলেছেন। আর এবার তার পালা। কেন যে সেদিন রুহানকে ভার্সিটিতে চিরকুট দিতে বলেছিল, এখন এই গলদ ঘর্ম অবস্থা তার কপালে লেখা ছিল। ভেবেছিল সারহান ভাইকে একটু শায়েস্তা করবে, কিন্তু বিধিবাম। শায়েস্তা করা দূরে থাক, বরং নিজে যেন ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়ে গেল। অরিত্রিকা হাসের ভান করে আমতা আমতা করে বলল, লম্বু রুহানের কথা বলছেন? আরে ওই রুহান আমার বেস্ট ফ্রেন্ড না, এমনি ক্লাসমেট। তো শারহান ভাই রুহানের কথা জিজ্ঞেস করছেন কেন? সারহান ভ্রু যুগল কুচকে বাঁকা হেসে বলে, ট্রিট দেওয়ার জন্য। কিসের ট্রিট? আমার বিবিজানকে খুঁজে নিয়েছে, তাই ভাবলাম রুহানকে স্পেশাল ট্রিট দিব আমার পক্ষ থেকে। সারহানের হেয়ালিপূর্ণ কথায় অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে হতবিহ্বল হয়ে গেল মুহূর্তে। তার শরীর কেমন ঝিমঝিম করছে। এসব কি শুনছে সে? নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আপনার না হওয়া বিবিজানের নাম কি? পার্সোনাল বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। অরিত্রিকার কৌতূহলী মুখ মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। সারহানের উদাসীন বাক্য তাকে যথেষ্ট বিরক্তির সঞ্চার করল। এই নিরাসক্ত যন্ত্র মানব সদৃশ ব্যক্তির সঙ্গে বাক্যলাপ করা যেন জীবনকে বৃথায় ক্লান্তির ভারে নত করা। অথচ তিনি আবার রুহান সম্পর্কে জানতে আগ্রহী। নিশ্চয় এখনো মেয়েটির বিষয়ে কিছু জানতে পারেননি, নতুবা আজই এখানে দুর্যোগ নেমে আসতো তার উপর। নিজের মনে সে স্থির করলো রুহানকে আজই ফোন করে সাবধান করে দেবে। অন্তত 10-15 দিন যেন বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে পা না রাখে। এতদিন ধরে ভেবেছিল হয়তো সারহান ভাই সব ভুলে গেছেন, কিন্তু এখন দেখছে কাহিনীটার মোড় একেবারে উল্টো ঘুরে গেছে। অরিত্রিকা নিজেকে সামনে নাটকীয় ভঙ্গিতে বলল, আজ ভীষণ শীত পড়েছে। ও বাবা গো, কি শীত! শারহান ভাই, আমি ভেতরে গেলাম। সারহান বুঝলো অরিত্রিকা নিজেকে বাঁচানোর জন্য নাটক করছে। সে জানে এত বড় মহৎ কাজে অরিত্রিকা জড়িত রয়েছে। এটাও জানে অরিত্রিকা নিশ্চয়ই চিরকুট দেওয়া নাম্বারের মালিককে চেনে। সে শুধু চেয়েছিল রুহানের নাম নিয়ে অরিত্রিকাকে ভরকে দেওয়া। সে কাজ কমপ্লিট। এইটুকু মেয়ে হয়ে সারহানের সাথে বেয়াদবি করেছে ভাবতে ক্রোধে জর্জরিত হয়ে গেল। তবু নিজেকে দমিয়ে রাখার প্রয়াস চালালো। একজন এমপির কাছে নাম্বারের মালিককে বের করা মোটেও কষ্টের কিছু নয়। নাম্বার ট্র্যাক করতে দিলে পুরো ডিটেলস তার হাতে অনায়াসে চলে আসবে একদিনের মধ্যে। তবে যে ঝামেলায় সে পড়েছে সেখান থেকে বেরোনো আপাতত জরুরি। অরিত্রিকা হন্তদন্ত হয়ে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে 2 কদম এগিয়ে গেল। ফাইরোজ। পেছন হতে ভেসে আসে সারহানের রুক্ষ ভরাট কণ্ঠ। অরিত্রিকার চঞ্চল পাজরা তৎক্ষণাৎ থেমে যায়। সে ভ্রুকুটি উঁচিয়ে পেছনে ঘাড় বাঁকিয়ে তাকায়। মুখবয়বে কিছুটা ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সারহান হাত দ্বারা ইশারা করে এগিয়ে আসার জন্য। অরিত্রিকা এক বুক সাহস সঞ্চার করে এগিয়ে যায় সেদিকে। ডাকলেন কেন? কিছু একটা দেওয়ার ছিল। অরিত্রিকা কপাল কুচকে পাংশুটে মুখে তাকিয়ে রইল। এতদিন খোঁজ নেয়নি, আজ হঠাৎ কি মনে করে সবার সাথে এসেছে। আবার বলছে কিছু দেওয়ার আছে। নিশ্চয় সেদিনের ঘটনার প্রতিদানে কিছু দিতে এসেছে, একটা দায়সারা উপহার, যাতে নিজের মহানুভবতা প্রমাণ করা যায়। মুখ বাঁকিয়ে বিরক্তি প্রকাশ করলো সে। তার মনে পড়ে গেল সে তীক্ষ্ণ অপমানের মুহূর্ত। সারহান সবার সামনে তাকে স্বার্থপর বলেছিল। সেই অপমানের গ্লানি সে ভুলতে পারেনি। এসব নিয়ে কথা বললে আবারও ঝামেলা হবে, তাই আপাতত নীরব রইল। কিন্তু ভেতরে ভেতরে রাগ ক্রমশ বাড়ছে।
সারহান নির্বিকার ভঙ্গিতে গাড়ির ভেতর হাত বাড়িয়ে একগুচ্ছ টকটকে লাল গোলাপ বের করে আনলো। নিঃশব্দে কিছুক্ষণ অরিত্রিকার দিকে তাকিয়ে রইল। সরু চোখে প্রতিক্রিয়া পরখ করতে লাগলো। সে দৃষ্টিতে কি ছিল? উদাসীনতা নাকি অন্য কিছু? অরিত্রিকা বুঝতে পারল না, শুধু অবাক হয়ে তার হাতে ধরা গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকলো। অরিত্রিকার সামনে এগিয়ে দিয়ে নিরেট কণ্ঠে বলে, এগুলো রাখ। অরিত্রিকা মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল লাল গোলাপের দিকে তাকিয়ে। কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো এটা সত্যি তার জন্য কিনা। অরিত্রিকার ক্রোধ কর্পূরের ন্যায় উড়ে গেল। আচমকায় উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এগুলো কখন কিনলেন? ওয়াও, কি সুন্দর! কার জন্য কিনেছেন? অরিত্রিকার চোখে খেলা করলো চঞ্চল উন্মেষ। এতক্ষণকার অভিমান, বিরক্তি, খুব সব মিলিয়ে হাওয়ায় উড়ে গেল। অথচ সারহান এখনো এই রকমই নিরাসক্ত। তার চোখ মুখে কোনো পরিবর্তন নেই। অরিত্রিকা গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হলেও সারহানের ভাবলেশীন দৃষ্টি দেখে যেন একটু থমকালো। সারহান বিরক্ত মুখে খিচে আসা মেজাজ নিয়ে রুড়ো কণ্ঠে বলে উঠল, চাচা চাচির জন্য কিনেছি গোলাপগুলো। ওনাদের সংবর্ধনা দিতাম তোর মতো একটা মাথা মোটাকে জন্ম দেওয়ার জন্য। সারহানের কণ্ঠে ব্যঙ্গ, চোখে মুখে চিরচেনা কঠোরতা। অরিত্রিকা কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল। তার উচ্ছ্বাস এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। আমি মোটেও মাথা মোটা নই। একদম সঠিক বলেছিস, তুই মাথা মোটা নস। ইউ আর স্টুপিড। সারহানের অপমানসূচক কথায় অরিত্রিকার মন মেজাজ বিগড়ে গেল। সে রাগে ফুঁসতে লাগলো। খুবই অপমানে ছলছল করে উঠল চক্ষুদয়। সারহান সেসবে পরোয়া করে না। সারহান অবশ্য এসবের কিছুরই তোয়াক্কা করলো না। নির্বিকার ভঙ্গিতে সে অরিত্রিকার দুহাতে একগুচ্ছ লাল গোলাপ গুজে দিল। তারপর ঠান্ডা ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে নিয়ে স্বাভাবিক সুরে বলল, যে লাল গোলাপের জন্য আমাকে ইনডাইরেক্টলি কিডন্যাপারের তকমা লাগিয়ে দিলি, সেই গোলাপ না কিনে চলে আসলি। তাই আমি ভাবলাম আমার জান বাঁচানোর জন্য তোকে আমার অপছন্দের গোলাপ উপহার দেই। আপনার গোলাপ আমি নিব না, আপনি কিনেছেন, আপনি রাখুন। একবার যে জিনিস আমি কাউকে দিয়ে দেই সেটা পুনরায় ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না। অরিত্রিকা নেত্র ভেজা আখি দয় এড়িয়ে তাকায় সামনে দণ্ডায়মান মানুষটির দিকে। সে আজ বাকরুদ্ধ, স্তম্ভিত এবং হতবাক। তার মস্তিষ্ক যেন অচল হয়ে গেছে। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা শ্যাম মানবটি মোটেও স্বাভাবিক নয়। এ যেন এক আস্ত গোলকধাঁধা, যে গোলকধাঁধা আজ অরিত্রিকার কাছে সমাধান করা ভীষণ কঠিন। অরিত্রিকা এক হাতে অশ্রুবিন্দু মুছে নেয়, মলিন মুখে হেসে বলে, আপনার জীবনের মূল্য মাত্র এই কয়েকটা লাল গোলাপ? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ভুল বললি। আমার জীবনের মূল্য গুটি কয়েক গোলাপে সীমাবদ্ধ নয়। আমার অপছন্দের গোলাপগুলো জাস্ট আমার অপছন্দের মানুষকে দিলাম। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। অরিত্রিকা তাচ্ছিল্যের সুরে হাসে। অপছন্দের মানুষ আমি, কিন্তু অপছন্দের গোলাপ? কিন্তু কিছুক্ষণ আগে কি যেন বলছিলেন, মনে পড়ছে, আই লাভ রেড রোজ। সারহানের মুখবয়ব গম্ভীর হয়ে ওঠে। প্রত্যুত্তর করে, অনেক রাত হয়েছে, ভেতরে যা। অরিত্রিকার ভাবভঙ্গি পরিবর্তন হয়। কটমট করে তাকিয়ে বলে, আপনার এই ফুল আমি বাড়িতে তুলব না। এই নিন আপনার অপছন্দের ফুল, রাখুন। আর একটা কথা বললে ঠাটিয়ে থাপ্পড় মারবো। দ্রুত ভেতরে যা। অরিত্রিকা রাগে গম গম করতে থাকে। মুখ ভেঙচে দিয়ে ধপাধপ পা ফেলে সদর দরজার সামনে দাঁড়ায়। সারহানের উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে উঠে, শারহান ভাই, আপনার দ্বারা প্রেম হবে না। একটা মেয়েকে কিভাবে গোলাপ ফুল দিতে হয়, সুন্দর করে প্রশংসা করতে হয়, সেসব আপনার মতো গোমরা মুখ কাঠখোট্টা মানুষ একদম জানেন না। আমার কি মনে হয় জানেন, বড় মা নিশ্চয়ই আপনার পরে জন্মের পর মধুর বদলে নিম পাতার রস দিয়েছিল, তাই আপনার জবাব এত তিতা। সারহান বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে কিছুক্ষণ আগেও নাক টেনে টেনে কাঁদছিল, আর এখন একের পর এক যা ইচ্ছে তাই বকে চলেছে। কষ্ট বা অপমান বলে জীবনে কিছুই নেই। স্টুপিড মেয়ে একটা। সে বিরক্তির সঙ্গে শব্দ করে গাড়ির দরজা খুললো এবং উঠে বসে পড়লো। এক মুহূর্তের জন্য আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। অরিত্রিকা হু হা করে হেসে উঠল। স্বস্তির হাসি, বিজয়ের হাসি। বজ্জাত মানুষটাকে ঠিকঠাক কথাই শুনিয়েছে। এমপি হয়েও গার্ডদের সামনে অপমানিত হয়েছে সে। আহ, কি শান্তি লাগছে এখন। গার্ডগুলো নিশ্চয়ই মনে মনে হাসছে। এত বড় রাজনৈতিক নেতা অথচ একটা মেয়ের কাছে এমনভাবে হেরে গেল। অরিত্রিকা এবার ফুটফুটে মেজাজে ফুলের গন্ধ নিতে নিতে বাড়ির ভেতরে ঢুকে যায়। তার ঠোঁটে খেলা করে দুষ্টু হাসি দিয়ে গুনগুন করে গাইতে থাকে, শারহান ভাই, আপনি একটা পোল্টিবাজ। তার গলার সুর হাওয়ায় মিশে যায়, কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা সারহানের কানে ঠিকই পৌঁছে যায়। সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ের সাথে পারা যায় না।
তালুকদার বাড়ির লিভিং রুমে রাগ মিশ্রিত মুখশ্রীতে আর সে ভঙ্গিতে বসে আছেন 50 ঊর্ধ্ব প্রৌঢ় সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি। হাতের তর্জনী আঙ্গুলের মাঝে অর্ধ খাওয়া সিগারেট। কিছুক্ষণ পর পর পান খাওয়া লালচে ঠোঁটে সিগারেট চেপে ধরেছেন বিরক্তি ভাব নিয়ে। মুখাবয়ব অতিশয় থামথমে, সরু দৃষ্টি তার পাশের ছেলেটার দিকে। পাশে মাথা নত করে বসে আছেন এক ছেলে, হাতে পায়ে ব্যান্ডেজ মোড়ানো, মুখে আঘাতের চিহ্ন দৃশ্যমান। মুখাবয়বে ফুটে উঠেছে আতঙ্ক আর ভয়। ললার জোরে বিন্দু বিন্দু ঘাম নিঃসরণ হচ্ছে। সারহানের লোকদের হাতে মার খেয়ে আমার সামনে এসে বসে আছিস? কোন মুখে শোরের বাচ্চা, লজ্জা লাগছে না? নয়ন তালুকদারের রাগান্বিত কণ্ঠের হুঙ্কারে আহত ছেলেটি কেঁপে উঠল। কোনো কথা না বলে মুখে কুলু পেটে বসে রইল, যেন কিছুই শুনেনি। এখন কিছু বললে তার কপালে শনি আছে, তাই চুপ থাকা শ্রেয়া বলে মনে হলো তার। নয়ন তালুকদার গুরু গম্ভীর কণ্ঠে বললেন, তোর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমেছিলি? সারহানের লোক এলে পেটালো আর বাচ্চাটা উদ্ধার করে নিয়ে গেলো বললেই হলো? ছেলেটি ভারার্থ ভঙ্গিতে সামনে তাকালো, ঢুক গিলে বলল, হঠাৎ করে অ্যাটাক করায় আমরা পাল্টা আক্রমণ করার সময় পাইনি। জানি না কিভাবে ওই এমপির লোকগুলো আমাদের ডেরার খবর পেল, আমাদের মেরে আধমরা করে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। নয়ন তালুকদার চোয়াল শক্ত করে সিগারেটে লম্বা টান দিল। সিগারেটের অবশিষ্টাংশ অগ্রাহ্য করে টাইলসযুক্ত মেঝেতে অনাদরে ছুঁড়ে ফেললেন। শক্ত গলায় বললেন, বাকিগুলোর কি খবর এখন? ওদের অবস্থা খারাপ, হয়তো সপ্তাহখানেক হসপিটাল থাকতে হতে পারে। বুঝলাম। এদিকে সারারপুর মেহমুদ রাইসের খবর পাওয়া যাচ্ছে না। গতকাল রাত হতে শহরে লাপাত্তা হয়ে গেছে। সামনে পেলে এখনই গুলি করে বহলীলা সাঙ্গ করে দিতাম। ছেলেটি একটু নড়ে উঠল, সাহস সঞ্চার করে বলল, ছোটো মুখে বড় কথা, মাফ করবেন স্যার। আমার মনে হয় মেহমুদ রাইস সারানের কবজায় আছে। নিশ্চয় ধরা খেয়ে নেমখারাম উগলে দিয়েছে আপনার নাম। সমস্ত কাহিনী ফাঁস করার কারণে সারানের লোক বাচ্চাটাকে উদ্ধার করেছে। নয়ন তালুকদার বিচলিত হলেন। তিনি চিন্তাগ্রস্ত লোচনে তাকালেন তারেক নামের ছেলেটির দিকে। তারেকের চাহনিতে ভয়া তটস্থ হয়ে গুটিয়ে নেয় নিজেকে। দ্রুত দৃষ্টি নত করে হাতের দিকে তাকায়। পুরো হাত ব্যান্ডেজ করা, ক্ষতের গভীরতা বেশি, ব্যথায় চিনচিন করছে পুরো শরীর। বাপের জন্মে এমন বাদাম কেলানি কখনো খায়নি। এই প্রথম কেলানি খেয়ে নাম পরিচয় ভুলে বসেছিল। এমপিকে হত্যার চেষ্টায় সামিল হওয়া উচিত হয়নি। এই যাত্রায় ভাগ্যের জোরে তাদের লোক বেঁচে গেছে, কিন্তু পরবর্তীতে এই পরিণতি ভয়াবহ হবে। নয়ন তালুকদার মনও রইলেন। কেন যেন মনে হলো তারেক একদম সঠিক বলেছে। নিশ্চয়ই সারহানের কাছে মেহমুদ রইসের হদিস পাওয়া যাবে। নয়ন তালুকদারের মেজাজ যেন তুঙ্গে, গমগমে কণ্ঠে বলে উঠলেন, মেহমুদ রাইসকে দ্রুত খুঁজে বের করতে হবে, তারপরে পিরিপি থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে। স্যার, আপনার লোক লাগিয়ে দিন রাইসাকে খুঁজতে। ঠিক আছে তারেক। সারহান প্রাক্তন এমপিকে হাত করে এমপি হয়ে গেল, আর আমি খাও। রাজনীতির খেলা বড্ড ভয়ঙ্কর। আমরা যাকে নিজেদের আপন মনে করি, সময়ের ব্যবধানে সে আপন মানুষ সাপ হয়ে ছুবল দেয়। রাজনীতির অন্যতম মূল মন্ত্র, কাউকে বিশ্বাস করা যাবে না। এই পথে একটা ভুল সিদ্ধান্ত মৃত্যু সমতুল্য। উক্ত কথাটি বলে অট্ট হাসিতে ফেটে পড়লেন নয়ন তালুকদার। ভয়ঙ্কর বিদঘটে হাসিতে পরিবেশ ভারী হয়ে উঠল। তালুকদার বাড়ির লিভিং রুমে কুৎসিত হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ হাসি থেমে যায়, ভাব মূর্তির পরিবর্তন হয়। শক্ত কণ্ঠে বলেন, চৌধুরী বাড়ির প্রতিটি সদস্যের উপর আমার নজর পড়েছে। সারহানকে শেষ করতে ওর পুরো পরিবারের যথেষ্ট। কথোপকথনের মাঝে শেষ বাজিয়ে হঠাৎ প্রবেশ করলো ইলহাম তালুকদার। ফুরফুরে মেজাজে দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে আসলো নয়ন তালুকদারের সামনে। বাবার পাশে দু হাত পা এলিয়ে বসলো। এক হাতে কাঁচসম চুল হাত দ্বারা ঠেলে দিল পেছনে। সামনে তারেককে মুখ কাঁচামাচু করে ব্যান্ডেজে জড়ানো শরীর দেখে বিদ্রুপ স্বরূপ হেসে উঠল। তেষ্টা কণ্ঠে বলল, শুনলাম এমপির লোকদের হাতে কেলানি খেয়েছিস, কেমন লাগছে এখন? তারেক অপমানসূচক কথায় মাথা নত করে চুপ করে রইল। নয়ন তালুকদার বেশ চটলেন ছেলের উপর। গম্ভীর কণ্ঠে বললেন, আমার লোকদের উপহাস করছো ইলহাম? ইলহাম শব্দ করে হাসে। উপহাস করার মতো কাজ করেছে, তাই উপহাস করছি। এদের পেলে পুষে কোনো লাভ নাই বাবা, এরা শুধু তোমার টাকা নষ্ট করছে। রাজনৈতিক বিষয়ে একদম মাতবরি করতে আসবে না, চুপ থাকো। এতদিন রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি আমি, তবে এবার মনে হয় আমারও রাজনীতিতে যোগদান করার সময় এসেছে। এসব কি বলছো?
ইলহামের হেয়ালিপূর্ণ কথায় বেশ অবাক হলেন নয়ন তালুকদার। ইলহাম বাবার ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসলো। প্যান্টের পকেটে হতে ফোন বের করে গ্যালারি ঘেটে কিছু একটা দেখালো নয়ন তালুকদারকে। নয়ন তালুকদার ফোন স্ক্রিনে অপ্রত্যাশিত কিছু একটা দেখে বিস্মিত হলেন। অবিশ্বাস্য চাহনিতে তাকলেন ছেলের দিকে। ইলহাম নয়ন তালুকদারের বিস্ময় ভাব পরখ করলো। ফোনটা পুনরায় নিজ পকেটে রেখে দিল প্যান্টের পকেটে। স্বাভাবিকভাবে বলল, এমপি সাহেব দেখছি হেব্বি রোম্যান্টিক, রাস্তায় দাঁড়িয়ে প্রেমিকার চুলে ফুল গুজে দিচ্ছে, পাবলিক প্লেসে প্রেমলীলায় মাতোয়ারা হয়েছে। এই দৃশ্য নিজ চোখে দেখে যেন আমার জীবন সার্থক হয়ে গেল। কোথায় পেলে এই ছবি? কোথায় পেলাম সেটা বড় কথা নয়, মেয়েটিকে দেখেছ? খুব রূপবতী মেয়ে, ফিগার জোস, দূর থেকে প্রথম দেখে ফিদা হয়ে গেছি। নয়ন তালুকদার স্তম্ভিত হয়ে গেলেন। ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মাথা ঠিক আছে, এসব কি বলছো তুমি? এমপির মার্লের দিকে চোখ পড়েছে আমার, প্রথম দেখে বেসামাল হয়ে গিয়েছি আমি। মন চাইছিল সুন্দরী রমণীকে একটু ছুঁয়ে দেখি। কি কোনোভাবে মেয়েটিকে আমার রাজনৈতিক প্রতিহিংসার গুটি বানাতে চাইছ? ইলহাম উচ্চ স্বর হেসে উঠল। মুখবয়বে ফুটে উঠল হিংস্রতা এবং ক্ষোভ। নয়ন তালুকদার এবং তারেক চমকে গেলেন। দুজনে অদ্ভুত চোখে দেখতে লাগলেন। ইলহাম হাসি থামে শক্ত কণ্ঠে বলল, প্রতিহিংসা নয়, বরং প্রতিশোধ। ওই শারহান ৩ বছর আগে ভার্সিটির একটা প্রোগ্রামে মাঠ ভর্তি স্টুডেন্টসদের সামনে নিশাদকে মেরেছিল। নিশাদ কি এমন করেছিল? শুধু মুন নামের মেয়েটিকে প্রপোজ করেছিল, কিন্তু ঘটনা পুরো উল্টে দেয় শারহান। সেদিন সবার সামনে বলেছিল নিশাদ মুনকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। পুরো ভার্সিটির স্টুডেন্ট এটা নিয়ে আন্দোলন শুরু করে। এসব কাহিনীর জন্য নিশাদকে ভার্সিটি থেকে বের করে দেয়। এ তো বদমান অপমান সহ্য করতে না পেরে এখনও নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছে। এসব তো সহজে ভোলা নয়। নয়ন তালুকদারের কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। তিনি ভাবুক হয়ে বসে রইলেন থাম মেরে। মনে পড়ে যায় 3 বছর আগের ঘটনা। নিশাদ হলো তার বোনের ছেলে। ইলহাম সোফায় হেলান দেয়, চোখ বন্ধ করে গা এলিয়ে দেয়। অদ্ভুত হেসে বিড়বিড় করে বলে, I want you, beautiful girl. Even if just for one night, I want you. I lost control the moment I first saw you. I won't be at peace until I touch you. রাতের 2টো প্রহর। বাড়ির সকলে ঘুমে মগ্ন থাকলেও অরিত্রিকা এবং ইশরা জেগে আছে। চৌধুরী বাড়ির সবাই চলে গেলেও ইশরা অরিত্রিকার জোড়াজুড়িতে থেকে গিয়েছে। রাতের খাবার খেয়ে দুজনে কম্বল মুড়ি দিয়ে রাত জেগে মুভি দেখতে ব্যস্ত। হরর মুভি কাঞ্চনা দেখছে। দুজনে মুভি দেখা শেষ করলো প্রায় 1টার সময়। দুজনের চোখে ঘুমের লেশ মাত্র নেই। অনবরত বকবক করে এখন কথা বলার মতো টপিক তাদের কাছে নেই। অরিত্রিকা উবুর হয়ে শয়নরত অবস্থায় উদাসীন চিত্তে কিছু একটা ভেবে চলেছে। কি এমন ভাবছে তা বেশ সুকৌশলে বোঝার চেষ্টা করছে ইশরা। তার দৃষ্টি তীক্ষ্ণ। ইশরা বেবি ভার্সিটির কাহিনী শুনে কি মনে হচ্ছে? তোর মতো গাধা একটাও দেখিনি অরিত্রিকা। তুই সারহান ভাইয়াকে হঠাৎ রাগাতে গেলি কেন? অরিত্রিকা শোয়া থেকে হুড়মুড় করে বসে পড়ল বিছানায়। মুখ বাঁকিয়ে বলে, ভেবেছিলাম একটু সাহায্য করব, সেসব ভাবনা বাদ দে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। ইশরা উঠে বসলো। কৌতূহলী ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কি প্ল্যান? ওনাকে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করব, আর তুই আমায় হেল্প করবি আমায় আইডিয়া দিয়ে। আমি এসবে নেই বাবা। ইশরা আটকে উঠে বলল। অরিত্রিকা ইনোসেন্ট মুখে বলল, শারহান ভাই আজকে আমায় অপমান করছে ইস্যু। সেই অপমান চুপচাপ শুনেছি, এখন ইচ্ছে করছে শোধ নিতে। প্লিজ বোন, আমার মনের ইচ্ছে পূরণ করে দে। ইশরা ধুম করে বিছানায় শুয়ে পড়ল। কম্বল মুড়ি দিয়ে চোখ বন্ধ করে বলল, আমি এসবের মধ্যে নাই বোন, তুই যা ইচ্ছা কর। অরিত্রিকা বেজায় বিরক্ত হয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। কাটমট করে তাকালো ইশরার দিকে। মুখ ভেঙচে দিয়ে এক হাতে ফোন হাতে নেয়। চঞ্চল দৃষ্টি ফেলে ফোন স্ক্রিনে। মুখে শয়তানি হাসি নিয়ে সারহানের নাম্বারে দূরে দূরে বুকে কল দেয়। আজ রাতের ঘুম উড়িয়ে ক্ষান্ত হবে সে। অপমান করেছে, সুদ তুলবে সে। কল ঢুকছে কিন্তু রিসিভ হচ্ছে না। অরিত্রিকা পুনরায় আধৈর্য হয়ে কল দিয়ে কানে চেপে ধরলো। হ্যালো। তন্দ্রা ঘুরে আচ্ছন্ন পুরুষালী ভরাট কণ্ঠে অরিত্রিকার বক্ষ কেঁপে উঠল। শিউরে উঠল তার মনুষ্যত্বা। সে ঠুক গেল। শরীর জড়ানো অন্যার একপাশে পুরো করে ভাঁজ করে মুখে চেপে ধরল। সাহস সঞ্চার করে ধীর কণ্ঠে বলল, এমপি সাহেব। অপর পাশ হতে ভেসে আসলো, অরিত্রিকা মিটিমিটি হেসে বলল, আমি আপনাকে ভীষণ মিস করছি। আপনি বড্ড নিষ্ঠুর এমপি সাহেব।
একদিন পেরিয়ে গেল অথচ আমায় একবারও কল করে খোঁজ খবর নিলেন না। সারহানের ঘুমে চোখ মাত্র এটে এসেছিল। মিলি কণ্ঠস্বর শুনে তার ঘুম হাওয়ায় মিলিয়ে গেল। চোখ মুখ কুচকে গেল তার। বিরক্তির ভাঁজ পড়ল কপালে। সে বিছানা থেকে উঠে বসে। ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নেয়। নাম্বার দেখে মুখবয়ব কঠিন হয়ে ওঠে, তবে তা প্রকাশ করে না। শান্ত কণ্ঠে বলল, এত রাতে কল করেছো কেন? আমার এমপি সাহেবের খবর নিতে। আমার সাথে মশকরা করছো মেয়ে? প্রেম নিবেদন করছি। অরিত্রিকা পৈশাচিক হাসিতে মত্ত। সারহান যেন কিছু একটা আন্দাজ করলো। হঠাৎ উষ্ঠ জোরে পাকা হাসি ফুটে উঠল। বিছানা থেকে নেমে নগ্ন পায়ে ব্যালকনিতে চলে যায় সারহান। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির দিকে তাকিয়ে হাসি বজায় রেখে বলে, গভীর রাতে প্রেমিক প্রেমিকা কী ধরনের প্রেমালাপ করে নিশ্চয়ই জানো। অরিত্রিকার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। সে উত্তেজনা চেপে রেখে ছোট্ট করে বলল, সারহান দুষ্ট স্বরে বলল, এই মুহূর্তে তোমার সামনে পেলে কি করতাম জানো? অরিত্রিকা দৌড়ে দৌড়ে বুক নিয়ে শুধায়, কি করতেন এমপি সাহেব? তোমার মোলায়েম মসৃণ গালে গালে কি? ঠাটিয়ে একটা থাপ্পড় মারতাম, বেয়াদব মেয়ে। অরিত্রিকা সারহানের গমগমে কণ্ঠস্বর শুনে চমকে ওঠে। দ্রুততার সহিত কল কেটে দেয়। দু হাতে বুকে ধরে হাঁপানি রোগীর ন্যায় হাঁপাতে থাকে। ভেবেছিল সারহান ভাই নিশ্চয়ই ফ্লার্ট করবে, কিন্তু তা না করে থাপ্পড় দেওয়ার হুমকি দিল। আজ এক খাচ্চোর দাম্বিক ব্যাটার সাথে 2 বছর পর দেখা হয়েছিল। দেখা হতেই ধমক দিয়ে কলিজা ছিদ্র করে দিয়েছে। তখন ইচ্ছে করছিল ওই ব্যাটার মাথা কচা চিবিয়ে খাই, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমি রাক্ষসী রানী কটকটি নই। উক্ত কথাটি ডায়েরিতে। অরিত্রিকা পলকহীন তাকিয়ে রয় টেবিলের উপরে রাখা ডায়েরিটার দিকে। রাত বিরেতে মনের ভাব প্রকাশ করার এর চেয়ে উত্তম উপায় তার কাছে জানা নেই। সে নিগুড় চাহনিতে উদ্ভট ধরনের লেখনী পরখ করে মুখ বাঁকায়। তার ভাবভঙ্গি কেমন তাচ্ছিল্যপূর্ণ। আচানক মনে পড়ে সারহান ভাই নামক এক জাজরুল মানুষের কথা। এই মানুষটার কাজ হলো তাকে অপমান করা, ধমক দেওয়া। সে ভেবে পায় না তার বড় বাবা বড় মায়ের মতো ভালো মানুষের এমন রকচটা বদমেজাজি গুরু গম্ভীর মানুষের মতো ছেলে কিভাবে হলো। কোনোভাবে কি হসপিটালে অদল বদল হয়ে গিয়েছিল? তার মন কৌতূহলী হয়। পরক্ষণে সেই ভাবনার সমাপ্তি ঘটায়, কারণ সারহান ভাইয়ের মুখের আদল তার বড় বাবার ছোঁয়া রয়েছে। এই তুই এখনো ঘুমাসনি? ডায়েরিতে কি অমূল্য লেখা লিখেছি? ঈর্ষা হঠাৎ চিৎকার করে বলে উঠল। অরিত্রিকা লাফিয়ে উঠল। পিছু ফিরে বিছানায় বসে থাকা ঈর্ষার দিকে কটমট করে তাকালো। মেয়েকে ডাক দেখিয়ে বলল, তুই এখনো ঘুমাসনি? ঈর্ষা মাথা দোলে শয়তানি হেসে বলল, না, এতক্ষণ তোর আর সারহান ভাইয়ার কথা শুনছিলাম। অরিত্রিকার চক্ষুদ্বয় সংকুচিত হয়ে আসলো। গমগমে কণ্ঠে বলল, কি শুনেছিস? ঈর্ষা হায় তুলে বলল, ওই যে তুই সারহান ভাইয়াকে মিস করছিলি, প্রেম নিবেদন করছিলি। আমার বইয়েই গেছে ওনার মতো রক চটা মানুষকে প্রেম নিবেদন আর মিস করতে। যদি সারহান ভাইয়া জানতে পারে তুই ওনার সাথে প্র্যাঙ্ক করছিস, তাহলে তোর খবর আছে। আমিও দেখবো কেমন খবর নিতে পারে। আমার সামনে ওনার নাম নিবি না। ওলে শোনা, এতক্ষণ কথা বলছিলে, কিছু হয়নি, আর আমি বললেই দোষ। অরিত্রিকা মুখ একটু বাঁকায়। বিরক্তির হালকা রেখা মুখে ফুটে উঠে চোখে মুখে। সে পুনরায় চোখ ফেরায় টেবিলের উপর রাখা ডায়েরিটার দিকে। হাত বাড়িয়ে পাতা উল্টাতে উল্টাতে চোখ বুলাতে থাকে শুরুর দিকের লেখাগুলোই। ডায়েরিটা বেশ মোটা। 2 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা অনুভব, না বলা কথা, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা আর অভিযোগে ঠাসা। এই ডায়েরিটা ছিল একান্তই তার নিজের। কখনো কাউকে দেখায়নি, পড়তে দেয়নি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ডায়েরির বেশিরভাগ লেখা ঘুরে ফিরে এক মানুষের দিকে গেছে। সেটা হলো নীরব শত্রু সারহান ভাই। লেখা বললে ভুল হবে, সেগুলো অভিমান, রাগ, অপমান আর ক্ষোভের বহিঃপ্রকাশ লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আগে যখন সারহান তাকে ধমকাতো, রাগ দেখাতো, অরিত্রিকা চুপচাপ সহ্য করত, কিছু বলতো না। কিন্তু সে চেপে রাখা অনুভূতিগুলো তুলে রাখতো ডায়েরির পাতায়। এখনো রাখে, তবে আগের তুলনায় অনেক কম, কারণ এখন সে বাড়ি থেকে দূরে, সারহানের কাছ থেকে অনেকটা ফাঁকে। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় এসে থেমে যায় তার হাত। চোখ আটকে যায় একটি লেখায়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর মুখের অভিব্যক্তি বদলে যায়। চোখে মুখে গাঢ় গম্ভীরতা নেমে আসে। সারহান ভাই, আপনি আমায় আইসক্রিম খাওয়ার জন্য বকেছিলেন, তাই আমি আপনার শার্টের সর্দি মুছে শোধ নিয়েছিলাম। নিচে আরো একটি এলোমেলো হাতে লেখা খুব।
আপনি অনেক পচা সারহান ভাই, আমায় শুধু ধমকান। আমি যখন যখন আরো বড় হব তখন আপনাকে ধমকাতে না পারলেও আপনার বউকে দজ্জাল ননদের মতো অত্যাচার করব আর ধমকাবো। তখন আপনি বুঝবেন বুকে কত জ্বালা। হরিত্রিকার মুখে হঠাৎ করে একটুখানি হাসি ফুটে ওঠে। পাতায় লেখা সেসব পুরনো অভিযোগ, অভিমান, রাগ এখন তার কাছে একরকম বাচ্চামি বলেই মনে হয়। লেখাগুলো এখন খানিকটা হাস্যকরই ঠেকে তার কাছে। তবু সবকিছুর পরেও মনে মনে ঠিক করে ফেলে এই মানুষটাকে সে আর আগের মতো সহজ ভাবে নেবে না। এবার ওনাকে ঠিকঠাক শাস্তি করতে হবে, যেন বুঝতে পারে অরিত্রিকা তার আগে সেই চুপচাপ সহ্য করা মেয়েটা নেই। এই ভেবেই অরিত্রিকার মুখে খেলে যায় পৈশাচিক হাসি। রাত পেরিয়ে সকাল হয়েছে ধরণীতে। কিঞ্চিত শীতল হাওয়ায় পরিবেশে অসম্ভব শীত অনুভব হচ্ছে। ফেব্রুয়ারি শুরু হলেও শীতের প্রকোপ অন্যবারের তুলনায় অনেক বেশি। সূর্যের দেখা মিলেছে কিছুক্ষণ আগে। অরিত্রিকা অরিন ছাদের দোলনায় বসে সানন্দে দোল খাচ্ছে। অরিন কলেজে গেল মাত্র। সে এখন অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। ভার্সিটিতে অ্যাডমিশন দিলেও ভাগ্যের উত্থানে কোথাও চান্স হয়নি। তাই রাজশাহী কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। আজমল সাহেব সাথী বেগমকে নিয়ে স্থানীয় হসপিটালে গিয়েছেন। 2 দিন ধরে সাথী বেগমের প্রেশার বেড়ে আছে। সেই কারণে দ্রুত ডাক্তারের পরামর্শ দরকার। ঈর্ষা মুখ ভার করে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকা ঈর্ষাকে সকাল থেকে পাত্তা দিচ্ছে না। মূলত গতকাল রাতে তার ক্রাইম পার্টনারের জব থেকে রিজাইন করেছে, তাই সে ঈর্ষার এমন মলিন চেহারা দেখেও দেখে না। না দেখার ভান করে এক মনে ফোন টিপে চলেছে। সে ভেবেছে আজ কোনো কথা বলবে না সে। ঐত্রিকা চশমার সাথে কথা বলে, মন খারাপ করে থাকিস না, তুই জানিস তো সারহান ভাইকে আমি জমের মতো ভয় পাই। ঈশ্বর করুণ স্বর শ্রাবণ হলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না অরিত্রিকা। দৃষ্টি ফোন স্ক্রিনে নিবদ্ধ করে অনার ভঙ্গিতে বসে রইল, যেন এসব কথায় তার কিছুই যায় আসে না। ঈশ্বর হতাশ হয়ে গেল, কাঁদো কাঁদো মুখে বলল, তুই যদি কথা না বলিস আমি কিন্তু চলে যাব। অরিত্রিকা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যা। সত্যি চলে যাব কিন্তু। সত্যি চলে যা। অরিত্রিকার গমগমে কণ্ঠস্বর। ঈশা উঠে দাঁড়ায়, মন বেজার করে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ায়। এক পলক অরিত্রিকার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। মলিন মুখশ্রীতে তাকায় সামনের রাস্তার দিকে। যানবাহন, মানুষের ভিড়ে ব্যস্ত রাস্তাঘাট, সবাই জীবনের তাগিদে ছুটছে কর্মস্থলে। শীতল হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে তার শরীর। ঈশা ব্যস্ত শহরের রাস্তায় তাকিয়ে বলল, চল আজকে পদ্মা গার্ডেনে যাই। অরিত্রিকা গমগমে কণ্ঠে বলল, তোর সাথে কোথাও যাব না। ঈশা দীর্ঘশ্বাস ফেলে। অরিত্রিকার মন ভালো করবে কিভাবে ভাবতে শুরু করে। এর মাঝে ঈশা ফোন সশব্দে বেজে ওঠে। ভাবনা চিন্তার অসমাপ্ত রেখে এসে চপল পায়ে এগিয়ে যায়, দোলনার উপর রাখা ফোনটা হাতে নেয়। নাম্বার আর নাম দেখে দ্রুত কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। অপর পাশ হতে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি সাদাত? হ্যাঁ, 10 মিনিট সময় দিলাম, তুই রেডি হয়ে চাচার বাড়ির সামনে দাঁড়া, আমি আসছি তোকে নিতে। হঠাৎ এত তারা কেন? টমেটো, তোর ভাই ঢাকা থেকে এসেছে গতকাল রাতে। ইরফান ভাই অর্ডার দিল তার ছোট বোন টমেটোকে যেন দ্রুত তার সামনে হাজির করি। সেই কার্য উদ্ধার করতে আসছি এখন। ঈশা রেগে গেল বেশ, রাগান্বিত কণ্ঠে বলল, একদম আমাকে টমেটো বলবি না সাদুর বাচ্চা। অপর পাশ হতে সাদাত হু হু করে হেসে উঠল। টমেটোকে টমেটো বলবো না তাহলে কি বলবো, গোলালু? একদম উল্টাপাল্টা বকবি না। ওকে, আর কিছু বললাম না, দ্রুত রেডি হয়ে নিয়ে আসছি। ওকে আয়। বাই টমেটো। সাদাত কল কেটে দিল। ঈশা রাগ খুবই ফুঁসে উঠল। ফোন কান থেকে নামে সজোরে চেপে ধরল। রিক্ষি মেজাজে অরিত্রিকাকে বলল, আমি চলে গেলাম, তুই থাক তোর বালের রাগ নিয়ে। ঈশা কথাটা বলে ধপাধপ পা ফেলে নিচে চলে গেল। অরিত্রিকা হতভম্ব হয়ে দেখল, হঠাৎ হলো কি মেয়ের। তার রাগ ভাঙানো বাদ দিয়ে উল্টো রাগ দেখে চলে গেল। অরিত্রিকা দোলনা থেকে নেমে দাঁড়ালো দ্রুত। তড়িঘড়ি করে ছুটলো ঈশার পেছনে। সাদাত বাইকের সাথে হেলান দিয়ে বসে আছে, বেশ ভাব নিয়ে। এক কানে ফোন গুজে হাস্যরত অবস্থায় কথা বলছে। মাঝে মাঝে কৃষ্ণ বর্ণের চুলগুলো এক হাতে ঠেলে পেছনে দিচ্ছে। মুখবয়বে ফুটে উঠেছে প্রাণবন্ধ আমোদিত ভাব। তীক্ষ্ণ কালচে চোখ জোড়া অস্বাভাবিক আকর্ষণীয়। ভ্রুযুগল বাঁকিয়ে অনবরত কথা বলে চলেছে। সদ্য খোঁচা খোঁচা দাড়িতে সুদর্শন লাগছে। পরনে ব্ল্যাক শার্ট এবং জিন্সের প্যান্ট, পায়ে ব্যান্ডের জুতা।
বুক পকেটে ঝুলছে কালো চশমা। বয়সের তুলনায় শরীরের গড়ন শক্তপোক্ত এবং সুঠামদেহী, তবে মুখে ছোটদের মতো ভাব রয়েছে। কে বলবে নিষ্পাপ চেহারার পেছনে আস্ত একটা বদমাশ লুকিয়ে আছে। সাদাতের কথার মাঝে ইশরা এসে হাজির হলো। কাঁধে ঝুলিয়ে রাখা সাইড ব্যাগটি খামচে ধরে সরু চাহনিতে তাকালো। সাদাত ইশরাকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। ফোনের অপর পাশের মানুষটাকে ধীর কণ্ঠে বলল, আচ্ছা জান, ভালো থেকো, বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো। বাই জান উম্মা। সাদাতের এহেন কথায় ইফরান মুখ কুচকে গেল। বিরক্তি ভাব নিয়ে তাকালো সামনে দণ্ডায়মান মানুষটির দিকে। কি দিনকাল আসলো এখন! সামনে যে কেউ একজন দাঁড়িয়ে আছে তা খেয়াল করেও গার্লফ্রেন্ডকে জান বলা হচ্ছে। নির্লজ্জ ছেলে কোথাকার! বিড়বিড় করে বকতে লাগলো। সাদাত কল কেটে ফোন প্যান্টের পকেটে রাখে। সরু দৃষ্টিতে তাকিয়ে ভ্রুযুগল পাকিয়ে জিজ্ঞেস করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।